নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। সুদীপ্তর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো স্বর্ণালী, রাজ্য পুলিশের নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রায় 12,000 পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আগামী সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি। সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা, যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে। সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামো খাতে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সমস্ত হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙেও দেওয়া হয়েছে। হাসপাতালের সুপার বা এমএসপিপি সমিতির চেয়ারম্যান হবেন এবং তাতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব থাকবে, এমনটাই জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থেই রাত্রির সাথীর অ্যাপ চালু করা হচ্ছে এবং নবান্নের হাসপাতালগুলির সুপার এবং অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই থ্রেট কালচার প্রসঙ্গ তোলেন এবং এমনটাই জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী থ্রেট কালচার কোনোভাবেই বরদাস্ত নয়। মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুপারদের করা বার্তা মুখ্যমন্ত্রীর। থ্রেট কালচার নিয়ে কোনো অভিযোগ থাকলে কলকাতা পুলিশের সিপিকে জানাবেন, সিপি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাত্রের সাথী যেগুলো করছি সেগুলো কি করে অ্যাক্টিভেট করা যায় এবং সিকিউরিটি অডিটের ব্যাপারে সুরজিৎ পুরকায়স্থ, তিনিও মিটিংয়ে ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একটা অ্যাপ করে নেবেন যাতে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কমিউনিকেট করতে পারেন। 2 হচ্ছে আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম, জলের পিউরিফাই ওয়াটার, রেস্টরুম, লাইট, সিসিটিভি। আমি প্রিন্সিপালদের বলেছি পিডব্লিউডির হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন। একটা মেকানিজম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারিকে, যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে। শুধু একজনের হাতে ছেড়ে রাখলে তার আরো অন্যান্য কাজ আছে, টাইম লাগতে পারে। মুখ্য সচিবকে ফের ইমেল। দাবি দেওয়া অনেকাংশে পূরণ হয়েছে। মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচার মুছে ফেলা সহ 7 দফা দাবি নিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছে সেই ইমেলে। একেবারে এবং সুদীপ্ত, এদিনই হাসপাতাল সুপার এবং অধ্যক্ষদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরে 36 ঘন্টা অন ডিউটি অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন। প্রতিবাদে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা। আমাদের দিদির বিচার চাই, এই দাবিতে শুরু হয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। ঝাঁঝ বেড়েই চলে আন্দোলনে। আম জনতা থেকে সমাজের বিশিষ্টজনরা বিচারের দাবিতে রাত দখল অভিযানে সামিল হন। রাত দখল কর্মসূচি চলাকালীন আরজিকরে আন্দোলনকারীদের উপর হামলা। ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ সুপার থেকে স্বাস্থ্যকর্তাদের পদত্যাগের দাবিতে প্রতীকী শিরদাঁড়া হাতে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের। টানা 22 ঘন্টার অবস্থান শেষে তৎকালীন বিনীত গোয়েলের হাতে তুলে দেওয়া হয় তারই পদত্যাগের দাবি। স্বাস্থ্যকর্তাদের পদত্যাগের দাবিতে প্রতীকী মস্তিষ্ক নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। টানা বিক্ষোভ অবস্থান। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকের জন্য নবান্নে গিয়েও ফিরে আসেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকে লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় থাকেন তারা। আমি এবং আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তাররা আশা রাখবে যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান হচ্ছে। আমাদের সদিচ্ছা এখনো আছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনো আছে। আমরা নিশ্চয় আজ না হোক 34 দিন আমরা রাজপথে পড়ে আছি, দরকার হলে 35 দিন থাকবো, 36 দিন থাকবো, 37 দিন থাকবো, কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান হবে। একই দাবিতে ভেস্তে যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির বৈঠক।
আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করব। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। পরে অবশ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় আন্দোলনকারীদের। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানো হয় একাধিক স্বাস্থ্যকর্তাদেরও। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। 10 দফা নির্দেশিকাও জারি করেন মুখ্য সচিব মনোজ পান্থ। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। আংশিক কর্মবিরতি তুলে নিয়ে জরুরি বিভাগে কাজে যোগ দেন জুনিয়র ডাক্তাররা। জরুরি পরিষেবাতে আমাদের জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনের মধ্যে ছিলেন তারা সবাই জরুরি পরিষেবার কাজে একটা অংশ অংশগ্রহণ করছে এবং একটা অংশ বন্যা দুর্গতদের পাশে অভয়া ক্লিনিকে গেছে। আর বৃহস্পতিবার ফের মুখ্য সচিবকে ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। 18 সেপ্টেম্বর নবান্নে যে আলোচনা হয়েছিল তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো সরকারি অর্ডার জারি হয়নি। এই পরিস্থিতিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার রাতে কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা এক বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে কলকাতা পুলিশ এলাকায় 25 সেপ্টেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত 5 জনের বেশি একসঙ্গে চলাফেরা, জমায়েত করা নিষিদ্ধ করা হয়েছে। বিরোধীদের অভিযোগ আরজিকর নিয়ে মিটিং মিছিল বন্ধ করার জন্যই এই নোটিশ। এই নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। এরই মধ্যে হাসপাতালগুলিতে থ্রেট কালচার নিয়ে আজই উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও। সেই নোটিশ উপেক্ষা করে বৃহস্পতিবার বাম ছাত্র যুব মহিলারা পথে নামেন, যদিও তার অনুমতি দেয়নি পুলিশ। দর্শকদেরকে ধরবে না, কিন্তু 144 জারি করবে আর মানুষকে রাস্তায় নামতেও দেবে না। সেটা প্রতিবাদ হোক আর উৎসব হোক। কেন সরকারের পুলিশ মন্ত্রীর আসলে ভয়টা কোথায়? রাজ্যের মানুষ তারা কি একবারও বলেছে, যারা সাধারণ মানুষ, যে সরকারের পতন চাই? বলেনি তো। রাজ্যের মানুষ বলেছে আমি ভয় পাচ্ছি। খুনিয়া দর্শকরা আমাদের সাথেই ঘুরছে, তাহলে খুনিয়া দর্শকরা যাতে ধরা পড়ে, শাস্তি পায়। এখানে পুলিশ কেন ভয় পেয়ে যাচ্ছে? একইভাবে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে কংগ্রেসও। শুক্রবার জুনিয়র ডাক্তাররা এসএসকেএম হাসপাতালে কনভেনশন ডেকেছেন। তাদের অভিযোগ একাধিক হলের অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। তারা আন্দোলন দমন করতে চায়, তাই নানা বাহানা করছে। এদিকে স্বাস্থ্যক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার হাসপাতালের সুপার অধ্যক্ষদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি। পরবর্তী খবরে যাব, তবে এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার যেদিকে নজর রাখবো, টানা বৃষ্টিতে বেহাল রাস্তা। রানাঘাটের আনুলিয়ার রাস্তার অবস্থা বেহাল। রানাঘাটের মহকুমা হাসপাতালে যাওয়ার পথে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, জানান স্থানীয়রা। আপনাকে জানিয়ে রাখি, রানাঘাটের রাস্তার বেহাল অবস্থা এবং রানাঘাটের এই বেহাল অবস্থার কথা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, এমনটাই বলছেন স্থানীয়রা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়। সঙ্গীতা, স্থানীয়রা এই বিষয়ে ঠিক কি অভিযোগ করছে এবং তার প্রেক্ষিতে প্রশাসনিক বা কতটা তৎপর? হ্যাঁ দেখো স্বর্ণালী, রানাঘাটের যে এই রাস্তা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। যেই রাস্তাটি আনুলিয়া মহকুমা হাসপাতালের সামনে, এই রাস্তার অবস্থা একেবারে খানা খন্দে ভরে রয়ে গেছে। এবং এই যে রাস্তায় যখন এই বৃষ্টিটা হয়, যে বৃষ্টি আমরা দুদিন ধরেই পাচ্ছি, সেই বৃষ্টিতে যে হয় তখন কিন্তু রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যায় এবং এই রাস্তায় কিন্তু মানুষকে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। এবং এত অ্যাম্বুলেন্স যাচ্ছে, যারা যেখান থেকে হোক দূর দূরান্ত থেকে রোগী পরিবহন করে নিয়ে যাচ্ছে এই অ্যাম্বুলেন্স, কিন্তু এইখানে যে যখনই যাবে এই রাস্তাটা দিয়ে, তখনই কিন্তু মানুষের একটা ভয় ধরেই থাকছে যে বা প্রাণ মানে হাতে নিয়ে যেতে হচ্ছে এই রাস্তার উপর দিয়ে। কিন্তু আমরা যখন কথা বলি রাস্তার সম্পর্কে, তখন বলা হয় যে এই রাস্তাটি পিডব্লিউডির অধীনে রয়েছে এবং ব্যবসায়ীরা তারাও জানায় ওখানকার, এবং যারা স্থানীয় তারাও জানায় যে এই রাস্তাটি পিডব্লিউডির আন্ডারে বা অধীনে রয়েছে, যার কারণে কিন্তু রাস্তাটির কোনো সংস্কার করা হচ্ছে না।
এবং এইভাবেই রাস্তাটি অনেক দিন ধরে রয়েছে। কিন্তু এই রাস্তা এতদিন ধরে যেভাবে রয়েছে, সেই রাস্তা যদি সংস্কার না হয় আরো দিন দিন যাতায়াতের জন্য কিন্তু অনুপযোগী হয়ে উঠবে। তাতে মানুষের কিন্তু এখনো রানাঘাটবাসীর কিন্তু এইখানে একটু ভয় রয়েছে। একদমই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, দুই ব্যক্তিকে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা পুরুলিয়া জেলা আদালতের। 2018 সালের 6 মার্চ পুরুলিয়ার দেউলি গ্রামে দুই ব্যক্তিকে খুন করা হয় এবং যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে দুজনকে। একেবারে সুদীপ্ত, এবং যেমনটা জানা যাচ্ছে যে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে শেখ নিয়ামত এবং শেখ হাসিবুলকে। পুরুলিয়া আদালতের পক্ষ থেকে এই যাবজ্জীবনের সাজা দেওয়া হয়। কথা বলবো, ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শওকত আলী। শওকত, কি জানা যাচ্ছে এই বিষয়ে? এই দুই ব্যক্তির বিরুদ্ধে ঠিক কি অভিযোগ ছিল? আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দুই ব্যক্তিকে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে পুরুলিয়া জেলা আদালত। 2018 সালের 6 মার্চ পুরুলিয়ার দেউলি গ্রামে দুই ব্যক্তিকে খুন করা হয়েছিল এবং তাদেরই যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে, যারা অভিযুক্ত ছিলেন এবং যাদের গ্রেপ্তার করা হয়েছিল, এবং তাদের নাম শেখ নিয়ামত এবং শেখ হাসিবুল। এবং সেই দুজনকেই এবার যাবজ্জীবন সাজা ঘোষণা পুরুলিয়া জেলা আদালতের। আপনাদের জানিয়ে রাখি, 2018 সালের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতেই এই সাজা ঘোষণা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শওকত আলী। শওকত, কি জানা যাচ্ছে মূলত কি অভিযোগ ছিল এই দুই ব্যক্তির বিরুদ্ধে? ঘটনাটা 2018 সালের ঘটনা। যেটা অভিযোগ যে মেলা চলাকালীন দুই ব্যক্তিকে, এই দুই অভিযুক্ত ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করে এবং তাদের সেখানে মৃত্যু হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ নিয়ামত ও শেখ হাসিবুলকে গ্রেপ্তার করে পুরুলিয়া মহসা থানার পুলিশ। ঘটনাটি পুরুলিয়া মহসা থানা হুটুমলা গ্রামের। দীর্ঘ কয়েক বছর মামলা চলার পর গতকাল জেলা আদালত তাদের সাজা ঘোষণা করে এবং দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল জেলা আদালত। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শওকত আলী। গুড মর্নিং কলকাতায় এখন সময় আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে আমরা ওয়েদারের খবরের দিকে নজর রাখবো। নিম্নচাপের প্রভাব দক্ষিণ 24 পরগনা জুড়ে বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। উপকূলের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া সঙ্গে বইছে এবং সঙ্গে বৃষ্টিও হচ্ছে নাগাড়ে। একেবারে সুদীপ্ত, এবং তার পাশাপাশি সুন্দরবনের বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। আমরা দেখেছি যে বারংবার যে নিম্নচাপের কারণে যে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, এবং সেই কারণেই দক্ষিণ 24 পরগনা জুড়ে একাধিক এলাকা কিন্তু জলমগ্ন রয়েছে। একদমই তাই। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, গতকাল যেটা দেখা গিয়েছিল, নামখানা, কাকদ্বীপ এবং সাগর এলাকায় জলমগ্ন হয়ে গিয়েছিল বেশ কিছু এলাকা, এবং নিম্নচাপের প্রভাবে দক্ষিণ 24 পরগনার আজ কি অবস্থা? সুদীপ্ত এবং স্বর্ণালী, তোমাদের দুজনকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের যেমনটা পূর্বাভাস রয়েছে, বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ সেটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে দুর্বল হয়েছে। তবে নিম্নচাপ দুর্বল হলেও এখনো পর্যন্ত তার ভ্রুকুটি কাটেনি দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। সকাল থেকে জেলায় আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। অন্যদিকে বুধবার থেকে নাগাড়ি বৃষ্টিপাতের জেরে এই জেলার বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপের প্রভাবে আগামী 3রা অক্টোবর পর্যন্ত উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি জারি থাকবে। সেক্ষেত্রে কোথাও কোথাও কয়েক দফা ভারী বৃষ্টিও চলতে থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষেত্রে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে একটুখানি আবহাওয়া স্বচ্ছ হচ্ছে, কারণ এই মুহূর্তে এক ঝলক রোদের দেখা দিয়েছে, আবার কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে এই রোদ ঝলমলের আবহাওয়া বজায় থাকবে নাকি আবারও মেঘাচ্ছন্ন হবে, আবারও বৃষ্টি হতে চলেছে, সেটা কিন্তু বড় প্রশ্ন। যদিও বা আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপের প্রভাব এখনই কাটছে না। আপাতত শনিবার পর্যন্ত অন্তত বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। বেশ, অনেক ধন্যবাদ কোয়েল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা। বৃহস্পতিবার থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টি কমবে উত্তর ও দক্ষিণবঙ্গে। একদমই তাই, কিন্তু মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। কারেন্ট যে উইকটা, যেটা 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, 27শে সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবং 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে উইক, ওই উইকেও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তবে কেষ্ট ফিরতে না ফিরতেই বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল তুঙ্গে। নাম না করে অনুব্রত ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে হুঁশিয়ারি দিয়েছেন কাজল শেখ। নানুরের বাসাপাড়ায় তৃণমূলের অঞ্চল কার্যালয়ে দলীয় মিটিংয়ে কাজল শেখের বিস্ফোরক মন্তব্যে শোরগোল। অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, টাঙ্গা নিতে এসো না, আমি চুরি করে বসে নাই। আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডুরা খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। 2 বছরেরও বেশি সময় পর বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় 2022 সালের 11ই আগস্ট সিবিআই অনুব্রতকে গ্রেপ্তার করে। প্রথমে আসানসোল জেল, পরে তিহার জেলে ঠাঁই হয় কেষ্ট। ফের বীরভূমে স্বমহিমায় কেষ্ট। এই আবহে নাম না করে অনুব্রত ঘনিষ্ঠকে হুঁশিয়ারি তৃণমূল নেতা কাজল শেখের। বুধবার নানুর ব্লকের বাসাপাড়ায় তৃণমূলের অঞ্চল কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠকে এমন হুমকির সুর শোনা গেল কাজলের মুখে। আমি পঞ্চায়েতে পার্সেন্টেজ খেতে আসেনি, আমি নদীর বাড়িতে পার্সেন্ট আসেনি। আবার বলছি, অনুব্রত জেলে থাকতে প্রতিনিয়ত তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন করিম খান। আশায় ছিলেন অনুব্রত বীরভূমে ফিরলে আবার দলে জায়গা পাবেন। অনুব্রত বীরভূমে ফেরার রাতে নানুরের বাসাপাড়ায় কাজলের দায়িত্বে থাকা দলীয় কার্যালয়ে নিজেদের গোষ্ঠীর কর্মীকে নিয়ে ঢোকেন আব্দুল করিম খান। তারপরেই এই মন্তব্য করেন কাজল শেখ। কাজল শেখের এই মন্তব্যে শোরগোল রাজনীতিতে। অনুব্রত মণ্ডল এতদিন সেখানে উপস্থিত ছিলেন না, এখন অনুব্রত মণ্ডল যখন চলে এসেছেন, নিশ্চিতভাবে আগামী দিন সাংগঠনিক বিষয়ে মমতাদের সিদ্ধান্তকে সামনে রেখে অনুব্রত মণ্ডল আমাদের নেতা ছিলেন, আমাদের নেতা আছেন, আগামী দিনও তিনি বীরভূমের তৃণমূল কর্মীদের বার্তা দেবেন। কাজল শেখের গুরুত্ব নিশ্চিতভাবে কাজল শেখের জায়গায় রয়েছে। বীরভূম আবার নতুন সাজতে লেগেছে। বীরভূমের মানুষের উচ্ছ্বাস আবেগকে কাজে লাগিয়ে আবার সংগঠনটা একটা জায়গায় দাদা আনবেন। দাদা যা নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পালন করব। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ তৃণমূলকে কটাক্ষ বিরোধী দলের। দেখুন, এটাই তো খেলা হবে বলেছিলেন অনুব্রত মণ্ডল, আর এই খেলাটাই তো শুরু হয়েছে। খেলাটা সবে সকাল, সারাদিন ধরে এই খেলা চলবে। ভারতীয় জনতা পার্টি এই খেলা হবে যে নিয়ে স্লোগান হয়েছিল, সেটা তখনই বলেছিলাম তৃণমূলের নিজেই খেলা হবে। কৃষ্ণমণ্ডল সবে জেল থেকে বেরিয়ে একটু হালকা টালকা হয়ে এসছেন। এরপরে যে খেলাটা হবে, সেই খেলাটা সবাই দেখতে পারবেন। একজন বিদায়ী, একজন আগত, তো তৃণমূল মানেই তো তাই। তো তাদের নিজেদের বেটা আমাদের বাইরে থেকে বলার কিছু নেই। গোষ্ঠীদ্বন্দ্ব, অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, কেউ কারো সাম্রাজ্য ছাড়তে চাইছে না। এটা আমার আধিপত্য, তুমি আবার এসেছো বাবা, কেন তুমি চুপচাপ থাকো, তোমাকে মানে ছাড়তে চাইছেন না। কিন্তু এই ভাষাগুলো বাংলার রাজনীতিকে যে কলুষিত করছে, সেটা তৃণমূলের ভদ্রলোকেরাও বুঝুন। সেই মানুষগুলো এই ভাষাগুলোকে এলাও করবেন কেন দলের ভিতরে? সেই মানুষগুলো একজোট হয়ে বলুন যে এই ভাষা ব্যবহার করা যাবে না দলে থাকতে হলে। কাজল শেখ অবশ্য তাঁর বক্তব্যের সাফাইও দিয়েছেন। দল সিপিএমে কোনো অস্তিত্ব নেই, কথা সত্য, কিন্তু সিপিএমের হাটবাঁধারা তার বাংলায় রয়ে গেছে। তারা কোথায় যাবে? যখন দেখছে বীরভূম জেলায় একটা বাতাবরণ তৈরি হচ্ছে, অন্য ধরনের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে কাজল কেষ্ট দ্বন্দ্ব। আমি বারবার আপনাদের মাধ্যমে বলেছি, কেষ্টমণ্ডল আমার অভিভাবক। অনুব্রত ঘরে ফেরার পরই বীরভূমের গোষ্ঠী রাজনীতিতে বিভিন্ন সমীকরণ প্রকাশ্যে আসতে শুরু করে। তবে কি
কেষ্ট ফিরতেই বদলে যাবে বীরভূম তৃণমূলে সব সমীকরণ। তৃণমূলের একাংশের মতে অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত ও লোকসভায় তৃণমূল নিরঙ্কুশ জয় পেয়েছে, ফলে সেই অনুব্রত ক্যারিশমার মিথ ভেঙে গিয়েছে। কেষ্টবিহীন বীরভূমের দাপট বেড়েছিল কাজলের। তিনি কোর কমিটির সদস্য শুধু নন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জেলা পরিষদের সভাধিপতি করেছেন। ফলে কাজল নিজেদের মতো করে সংগঠন গড়েছেন। তার ফলেই কি বীরভূমের তৃণমূলের নতুন করে সংঘাত? যদিও শুরু থেকেই মুখে কাজল বলে এসেছেন অনুব্রত তার অভিভাবক, তবে বাস্তবের ঘটনা কি অন্য কথা বলছে? বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।